চট্টগ্রামে কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, নানা ও নানিকে কুপিয়ে জখম পলাতক অভিযুক্ত। আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে কেটে দিচ্ছে। এরপর আমার একটা বাগনি ছিল, একে বাথরুমে নিয়ে কেটে দিয়ে বাথরুমে কি ওর মৃত্যু হয়েছে। ফুয়ার মার কি আমার ছেলের মা ও ঘর থেকে এখানে আসতেছে, ওনাকেও মার দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে বিএসএফ এর নির্যাতনে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ, বিচার দাবি পরিবারের। নিয়ে গেছে, তারপর আমি বাংলাদেশ তো অনেক কেন মানুষের জানাজানি করাইছি। পিলার থেকে 150 গজ ভিতরে 12 টাকা ওইখান থেকে আমার বাইরে ওরা ডেকে নিচ্ছে, নিয়ে আমার বাইরে মারছে। অবৈধ দখলদারদের কবলে নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়ি, স্থায়ী বসতি গড়েছে অনেকে, ক্ষুব্ধ দর্শনার্থী সহ এলাকাবাসী। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। চট্টগ্রামে চন্দনা এসে নানা বাড়িতে বেড়াতে যাওয়া এক কলেজ শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। হামলার শিকার হয়েছে নানা ও নানি। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার নয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, পাশের বাড়ির নাজিম নামের এক যুবক বাড়িতে ঢুকে ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করে, পরে মরদেহ ফেলে রাখে টয়লেটে। বিষয়টি দেখে ফেলায় নানা ও নানিকে কুপিয়ে জখম করে নাজিম। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। আহতদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। পলাতক আছে অভিযুক্ত যুবক। ঘটনাটি তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। আমার শ্বশুর এবং আমার শাশুড়িকে কেটে দিচ্ছে। এরপর আমার একটা বাগনি ছিল, একে বাথরুমে নিয়ে কেটে দিয়ে বাথরুমে কি ওর মৃত্যু হয়েছে। মারি করে ঠিক কেটে দিয়ে আমার মাথি উঠছি আর পরিবার ফুয়ার মার কি আমার ছেলের মা ও ঘর থেকে এখানে আসতেছে, ওনাকেও মার দিয়েছে। আমাদের পুলিশ তাৎক্ষণিক ওখানে গিয়ে লাশটা উদ্ধার করে এবং মেডিকেলে আহত লোকদেরকে মেডিকেলে ফেরানোর ব্যবস্থা করে। এই বিষয়ে আইনের ব্যবস্থার প্রক্রিয়া দিন আসামি পলাতক আছে, তার গ্রেপ্তার আমরা সর্বোচ্চ চেষ্টা করব। দর্শক, এই বিষয়ে আরও জানবো। এখন চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, ঘটনার বিষয়ে পুলিশ আর কি বলছে? মরদেহের ময়নাতদন্ত কখন? যারা আহত হয়েছেন তাদের দুজনের কি অবস্থা এখন? ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছে, এমনটা পুলিশ আমাদেরকে জানিয়েছে। তবে এখন পর্যন্ত যে অভিযুক্ত, সেই অভিযুক্ত এখন পর্যন্ত ধরা পড়েনি বা এই ঘটনায় কোনো মামলাও হয়নি। তবে যারা আহত হয়েছেন তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছেন। দুজনেরই খুবই গুরুতর জখম হয়েছে। তাদের গলা এবং শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন পাওয়া গেছে, যে ধারালো দা দিয়ে তাদেরকে কোপানো হয়েছে, এমনটা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি যে ঘটনাটি ঘটেছে, ঘটনাটির পর থেকে এলাকাবাসী বা স্বজনেরা খুবই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলছেন এমন একটা বর্বরোচিত ঘটনা, প্রথমে যে কিশোরী ছিল তাকে হত্যা করা হলো, হত্যার পর তার নানা নানিকেও জখম করা হলো। এর দ্রুত বিচার তারা দাবি করছেন এবং প্রশাসনের যথাযথ হস্তক্ষেপ তারা চাইছেন। তবে তাদের দাবি, যেহেতু পরিবারের অভ্যন্তরীণ একটা ঘটনা বা তাদের পরিবারের একজন স্বজনের দ্বারাই এই ঘটনা ঘটেছে, সেটার আসলে ভিন্ন কোনো কারণ থাকতে পারে কিনা সেটাও তারা খোঁজ খবর নেওয়ার বা এই বিষয়ে এটা তদন্ত করার দাবি জানাচ্ছেন। সবকিছু মিলে এই ছিল আমার কাছে সর্বশেষ সাউন্ড। জোবায়েদ, ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফ এর নির্যাতনে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সেজামোড়া সীমান্তে এ ঘটনা ঘটে। স্বজনরা জানান, খেতে পানি দেওয়ার কথা বলে বেরিয়ে যান মুরাদ মিয়া। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। পরে বিএসএফ ধরে নিয়ে গেছে বলে জানতে পারেন তারা। সন্ধ্যায় গুরুতর অবস্থায় সীমান্ত থেকে মুরাদকে উদ্ধার করে বিজিবি। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজিবি জানিয়েছে, বিএসএফ এর সাথে যোগাযোগের পর এই বিষয়ে বিস্তারিত জানানো হবে। একজনে ফোন দেখো শহরে বিএসএফ ধরে নিয়ে গেছে, তারপর আমি বাংলাদেশ তো অনেক কেন মানুষের জানাজানি করাইছি। পিলার থেকে 150 গজ ভিতরে 12 টাকা ওইখান থেকে আমার বাইরে ওরা ডেকে নিচ্ছে, নিয়ে আমার বাইরে মারছে।
গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদের আড়ালে বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৭২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিও, স্থিরচিত্র এবং সিসিটিভি বিশ্লেষকের মাধ্যমে তাদের শনাক্ত করা হয়েছে। বাকিদেরও দ্রুত আইনের আওতায় আনার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে খুলনায় ৩৩ জন, সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জন। এসব ঘটনায় মোট ১০টি মামলা দায়ের করা হয়েছে। ঘটনা তদন্ত চলছে। দোষীদের বিরুদ্ধে আরও মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ। সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছেন ব্যবসায়ীরা। এ বিষয়ে আমরা জানবো। এখন যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, সমাবেশে ব্যবসায়ীরা কি বলছেন জানাবেন বিস্তারিত। শাওন, জানেন যে গত পরশুদিন সারা দেশের মতো সিলেটের সাধারণ জনতা তারাও গাজায় যে ইসরায়েলি আগ্রাসন সেটি বন্ধের প্রতিবাদে তারা মূলত রাজপথে নেমেছিলেন। তবে সেই শান্তিপূর্ণ প্রতিবাদ দুপুরের পর থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সিলেটের সেটি বাটা, কেএফসি সহ সাধারণ ব্যবসা প্রতিষ্ঠানও কিন্তু হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং এই ঘটনার আসলে প্রতিবাদেই মূলত সিলেটের সবচেয়ে প্রাচীন যে মার্কেটটি রয়েছে হাসান মার্কেটের ব্যবসায়ীরা তারা এই সিলেটের বন্দবাজার পয়েন্টে তারা মার্কেটটি ১ ঘন্টা বন্ধ রেখে তারা তাদের এই প্রতিবাদ কর্মসূচি সেটি তারা আসলে চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি তারা যেটি বলছেন যে এইভাবে সেটি শান্তিপূর্ণ প্রতিবাদ। তারা আজকে তারা যে দাবিগুলো করছেন সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা আসলে সঠিক পদক্ষেপ নেয়নি, সেই বক্তব্য তারা দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে যারা এই যে নাশকতা করেছে, এই লুটপাট চালিয়েছে তারা আসলে চিহ্নিত লুটপাটকারী এবং তারা বিভিন্ন সময়ে আসলে অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে থাকে। ফলে তারা বলছেন যে প্রশাসনকে জোর দিচ্ছেন যে যারা এই ঘটনার সাথে জড়িত তাদের ফুটেজ আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, তাদের দ্রুত সময়ের মধ্যে যাতে আইনের আওতায় নিয়ে আসা হয়, যাতে করে আগামীতে আসলে এই ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যাতে লুটপাটের অংশীদার হতে না পারে, লুটপাট করার সাহস না দেখাতে পারে, সেই বক্তব্যগুলো তারা এখানে দিচ্ছেন। পাশাপাশি তারা বলছেন যে গাজায় ইসরায়েলি যে অব্যাহত আগ্রাসন রয়েছে সেই আগ্রাসন বন্ধের কথা জানাচ্ছেন। তারা বলছেন যে বাংলাদেশ সরকারের প্রতি তারা আরো শক্ত প্রতিবাদ যাতে বাংলাদেশ সরকার জানায়, সেই দাবিটুকু মূলত এই যে প্রতিবাদ সমাবেশ হাসান মার্কেটের ব্যবসায়ীরা এখান থেকে তারা জানাচ্ছেন। নাবিল, ধন্যবাদ আপনাকে। মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র মাদক সহ ৯ জন ধরা পড়েছে। গ্রেপ্তারকৃতরা বিএনপির নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ। গতরাতে শহরের পারলা এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। গ্রেপ্তার করা হয় বিএনপির ৯ নেতাকর্মীকে। এ সময় একটি চাইনিজ পিস্তল, ২টি ওয়ান শুটার গান, চাইনিজ কোরাল, ৬টি চাপাতি, ১১টি মোবাইল এবং নগদ টাকা সহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মালামাল সহ গ্রেপ্তারকৃতদের মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়। অবৈধ দখলদারদের কবলে পড়েছে নাটোরের ঐতিহ্যবাহী রাজবাড়ি। স্থায়ী বসতি গড়েছেন অনেকেই। রয়েছে ভূমি অফিস, দোকানপাট সহ নানা স্থাপনাও। এতে হারাচ্ছে জৌলুস। ক্ষুব্ধ দর্শনার্থী সহ এলাকাবাসী। বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হাসান। রানী ভবানীর রাজবাড়ি নাটোর শহরের বঙ্গজল এলাকায় ১২০ একর জায়গায় নির্মিত। দর্শনীয়, নান্দনিক, সাক্ষী ইতিহাস ঐতিহ্যের। তবে ধীরে ধীরে জৌলুস হারাচ্ছে ঐতিহাসিক স্থাপনাটি। বড় একটা অংশ জুড়েই বাড়িঘর। দেখা মিলল নাটোর জসকোটের এক সময়ের জারিকারক ফজলুর রহমানের। নিজ বাড়ি ভাড়া দিয়ে রাজবাড়িতেই দীর্ঘদিন ধরে ১০ সদস্যের পরিবার নিয়ে থাকছেন তিনি। ৪০-৪৫ বছর ধরে আছি, জারিকারক পোস্টে ছিলাম না। বাড়ি তো পরে আমি কিনেছি, বাড়ি পরে কিনছি, থাকাকালীন বাড়ি কিনেছি। যুগের পর যুগ ধরে বসবাস করছেন জেলা প্রশাসক কার্যালয়ের ড্রাইভার, বিভিন্ন দপ্তরের অফিস সহায়ক, মালি ও গার্ড, নৈশ প্রহরী, ইলেকট্রিশিয়ান, চা বিক্রেতা সহ অন্তত ২০টি পরিবার। টিনশেড বাড়িও করেছেন কেউ কেউ। এখানে ৪০ বছর হলে আছে। আমার হাজবেন্ড আছে, আমার ভাসুর আছে, আমার মেজেজা আছে। স্বামী হলো সাইফুল, গেটে থাকে, চাকরি করে, আর আমরা এখানে থাকি। আসনের ঘর আমরা পাইনি, কখনো আবেদন করেছিলাম কিন্তু এখনো হয়নি। আমার বাড়ি সিংড়াতে, জমি আছে তো সিংড়াতে, এখানে কিছু নেই।
রাজবাড়ির মূল জায়গাতেই গড়ে উঠেছে ভূমি অফিস, সরকারি কর্মকর্তাদের কোয়ার্টার, দোকানপাট, পিকনিকের রান্না করার স্থানসহ বিভিন্ন স্থাপনা। এতে ক্ষুব্ধ, হতাশ এলাকাবাসী আর দর্শনার্থীরা। কিছু মানুষ আছে স্পেসিফিক, তাদের নিজস্ব বাসা আছে এবং তারা ওই বাসাগুলোকে ভাড়া দিয়ে এখানে কিছু সুবিধা, সরকারি সুবিধা নেওয়ার জন্য এখানে বসবাস করতেছে। অবৈধ দখলদারির কারণে এখানে অনেক পরিবেশ নষ্ট হচ্ছে। আমরা যারা পর্যটক, আমি নরসিংদী থেকে আসছি, আমাদেরও এখানে ঝুঁকির মতো মনে হয়। আমরা চাই নতুনভাবে সুন্দরভাবে এটা সংস্কার হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদে 2020 সালের 29 নভেম্বর জেলা প্রশাসন বরাবর চিঠি দিয়েছিল প্রত্নতত্ত্ব অধিদপ্তর, তবে ব্যবস্থা নেওয়া হয়নি এখনো। আইন ও বিধি মোতাবেক যে ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে সে অনুযায়ী আমাদের কার্যক্রম চলছে। এটি একটু সময় সাপেক্ষ ব্যাপার। স্থানীয়ভাবে প্রশাসনের সঙ্গে বিভিন্ন ধরনের ব্যবস্থাপনার মাধ্যমে আমরা এগুলো সমস্যার সমাধান করে ফেলি, এখানকার বিষয়গুলো সমাধান হয়ে যাবে, এটা থাকবে না। রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানীর কেন্দ্রীয় উদ্যান বা যুব পার্ক হিসাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে, আর ভবনগুলো তদারকি করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। আগামীকাল থেকে শুরু হচ্ছে চলতি বছরের এসএসসি এবং সমমানের পরীক্ষা। এতে অংশ নেবে 19,28,181 জন শিক্ষার্থী। এবারের এসএসসি পরীক্ষা হবে পূর্ণাঙ্গ সিলেবাসে। বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়ে এসএসসি পরীক্ষা শেষ হবে 13 মে। পরীক্ষা চলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার ইহসানুল কবির বলেন, সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ময়মনসিংহে চিড়িয়াখানায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে একটি ভাল্লুক। শরীরে ধরেছে পচন, গায়ে গভীর ক্ষত। অস্বাস্থ্যকর পরিবেশ আর অযত্ন অবহেলায় দীর্ঘদিন থাকার কারণে ভাল্লুকটির অবস্থা গুরুতর। শুধু ভাল্লুক নয়, চিড়িয়াখানার 19 প্রজাতির 114টি বন্যপ্রাণীর অবস্থাও শোচনীয়। ময়মনসিংহ জয়নুল আবিদিন পার্কে সিটি কর্পোরেশনের বরাদ্দের জায়গায় এই মিনি চিড়িয়াখানা। ভিতরে প্রবেশের পর সবার চোখ আটকে যায় ভাল্লুকের খাঁচায়। বেশ কিছুদিন আগে আহত হবার পর ভাল্লুকটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষত সৃষ্টি হয়। এরই মধ্যে পচে গলে অর্ধেক হয়ে গেছে একটি পা। যন্ত্রণায় কাতরাচ্ছে সারাক্ষণ। অভিযোগ আছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের উদাসীনতায় যথাযথ চিকিৎসা পায়নি অসহায় প্রাণীটি। মানুষ দেখে এগিয়ে যায় ভাল্লুকটি। বুকের গভীর ক্ষতস্থান দেখিয়ে হয়তো বলার চেষ্টা করে, রক্ষা করো আমায়। এখানে বন্য পশুদের এনে ছোট ছোট খাঁচার মধ্যে রাখা হয়েছে। তাদের পর্যাপ্ত খাবার, চিকিৎসা বা থাকার জন্য যে পরিবেশটা দরকার, এটা কিছুই নাই। চিড়িয়াখানা তারা দেখছি, কিন্তু ময়মনসিংহের চিড়িয়াখানার মান খুব খারাপ। পরিচর্যা নাই ঠিক মতো, খাবারের মানও ভালো না। কিন্তু যারা দেখভাল করছেন তাদের দাবি কোনো সমস্যা নেই, যত্ন হচ্ছে ঠিক মতোই। কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ছাড় আসছে, সেও এসে বলছে, সেও ওষুধ দিচ্ছে, তাদের ওষুধও ট্রিটমেন্ট চলতেছে। আমরা সার্বিক চেষ্টা করতেছি, যার তখন আছে অতটুকু আমরা চেষ্টা করি যে এটাকে ভালো রাখার জন্য। এদিকে কাঠ গণেশ পাখিটি যেন খাঁচা ভাঙার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেখা গেল তাকে দেয়া হয়েছে পচা বাসি খাবার। তবে প্রাণীদের এমন খাদ্য দেওয়ার অভিযোগ মানতে নারাজ সংশ্লিষ্টরা। এইভাবে কি খাবার দেওয়া যাচ্ছে যে পচা বাসি? না না না, পচা বাসি না, এগুলো আপনার দেওয়া হয়েছে সকালবেলায়। তো এখন তো প্রায় 12টা বাজে গেছে, এখন 2টার সময় আবার এগুলো নতুন করে পরিষ্কার করে আবার নতুন করে করবে আর কি, নতুন করে খাবার দেওয়া হবে। এই কাঠ গণেশটি কোনোদিনই এই লোহার খাঁচা ভেঙে বের হতে পারবে না, যেমন আমরা পারি না ভালো মানুষ হতে। যেহেতু রাষ্ট্রের ইচ্ছায় তাদের বন্দী বানানো হয়েছে, সেহেতু এইসব পশুদের সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের, বলছেন সংশ্লিষ্টরা। মঙ্গলবার অসুস্থ ভাল্লুকের ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। টনক নড়ে বন অধিদপ্তরের। ঢাকা থেকে কর্মকর্তারা ছুটে আসেন এই চিড়িয়াখানায়, কিন্তু কিছু পশু পাখি উদ্ধার করে নিয়ে গেলেও অবহেলাকারীদের কাছেই রেখে যাওয়া হয় মৃত্যুশয্যায় থাকা ভাল্লুকটিকে। আমাদের বন বিভাগের মনিটরিং প্রত্যেক মুহূর্তেই থাকবে এবং যিনি ডাক্তার আছেন ওই ডাক্তারকেও আমরা আমাদের তত্ত্বাবধানে ওনার সাথে আমাদের অল টাইম কন্টিনিউ যোগাযোগ থাকবে। অভিযানে 114টি বন্যপ্রাণীর মধ্যে 48টি জব্দের পাশাপাশি সিলগালা করা হয়েছে চিড়িয়াখানাটি। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।